প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে আমরা যেটা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি প্যারালাল প্লেট ক্যাপাসিটরই ছিল, তাই না? যেটা পড়ছিলাম সেটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরই ছিল। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরে এরকম দুটো প্লেট থাকবে, এর কোনো একটাতে চার্জ দেবো আর একটা প্লেট আর্থিং থাকবে। আমরা দেখেছিলাম একটা নিয়ার বাই প্লেট যদি আর্থিং থাকে তাহলে ক্যাপাসিটরটার দুষ্টুমি শতগুণ বেড়ে যায়। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের বেসিক জায়গা হলো এই যে একটা এরকম যদি কোনো প্লেট থাকে, এখানে যদি চার্জ দেওয়া থাকে, তাহলে এখানের কাছাকাছি কোনো পয়েন্টে কতটা পোটেনশিয়াল ডেভেলপ করে, ভি ইকুয়ালস টু কত হয়? ভি ইকুয়ালস টু কত হয়? ইন্টেন্সিটি কত হয়? গসেস থিওরাম কি বলছে? হ্যাঁ, সিগমা বাই, সিগমাটা কি? কিউ বাই এ। তাহলে ই ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন, এটা না ইন্টেন্সিটি ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন, সিগমাটা বলছিস কিউ বাই এ নাকি, ইন্টু 2 এপসাইলন। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? ভি ইকুয়ালস টু কত? এটা ইন্টু ডিস্টেন্স হবে, তাই তো? তাহলে এখান থেকে ডিস্টেন্সটা যদি ধর ডি ধরি, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? কিউ বাই 2a এপসাইলন ইন্টু ডি, তাই তো? আর সি ইকুয়ালস টু কত? সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাই তো? তাহলে কিউ এর জায়গায় কিউ থাকুক, ভি এর জায়গায় এটা বসাই, কিউ ইন্টু ডি নিচে থাকলো, উপরে 2a এপসাইলন বসলো নাকি? তাহলে কিউ কিউ ক্যান্সেল করে দিলাম, এখানে 2a এপসাইলন বাই ডি, এটা হলো গল্প। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের বেসিক ইকুয়েশন থেকে আমি কি করে মডিফাই করব সেগুলো একটু বোঝার। এটা কি 2a এপসাইলন হবে না? কেন হবে না তার পেছনে কারণটা হলো, এই পয়েন্টে এখানে যদি প্লাস কিউ চার্জ ইনডিউস থাকে তাহলে এখানে মাইনাস কিউ চার্জ ইনডিউস হবে, তাই তো? তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য ইন্টেন্সিটি কত হবে টুয়ার্ডস দিস? কত? সিগমা বাই 2 এপসাইলন। এটা কি প্লাস চার্জের জন্য, ই প্লাসের জন্য, তাই তো? আর ই মাইনাসের জন্য কত হবে? সিগমা বাই, এটা কোন দিকে হবে? কোন দিকে? মাইনাসের জন্য টুয়ার্ডস দিস হবে তো। তাহলে এখানে ইন্টেন্সিটি নেট কত হবে? 0। একই রকম ভাবে এই পয়েন্টে ই মাইনাসের জন্য উপরের দিকে হবে আর ই প্লাসের জন্য নিচের দিকে হবে, তাই তো? তাহলে ই নেট কত হবে এখানে? ইকুয়ালস টু 0। বাট ইন বিটুইন দিস টু যদি ভাবি, প্লাসের জন্য ই প্লাস এদিকে হবে আর মাইনাসের জন্য ই মাইনাস এটাও একই দিকে হবে, তাই না? তাহলে এখানে অ্যাকচুয়ালি ই প্লাস ইকুয়ালস টু ই মাইনাস, আমি ভ্যালুটা লিখছি, আমি মড দিয়ে দিতে পারি, কিন্তু মড দেওয়াটা তখনই জরুরি যদি সাইন চলে আসে। এখানে তো সাইন আসছেই না, বোঝাই যাচ্ছে কোন দিকে হবে। এটা ইকুয়ালস টু কত হবে? 2 মাল্টিপ্লাইড বাই ই যেটা বের করেছিলাম, তাই না? এটা ইকুয়ালস টু কত? সিগমা বাই 2 এপসাইলন ছিল না, মাল্টিপ্লাইড বাই 2 হয়ে যাবে, অর্থাৎ কত হবে? সিগমা বাই এপসাইলন হবে। তার মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি এখানে ভি ইকুয়ালস টু, এই সিস্টেমটার কেসে ভি আলটিমেটলি যেটা আমরা ডিসিশনে এসে পৌঁছলাম যে ভি ইকুয়ালস টু এই 2a এপসাইলন বাই ডি হবে না, কত হবে? ইট উইল বি a এপসাইলন বাই ডি।
এটা প্রথমে আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কেসে এ এপসাইলন বাই ডি, তাহলে আমার হাতে অনেকগুলো অস্ত্র দিয়েছে যেগুলো নিয়ে আমাকে চিন্তা ভাবনা করা যেতে পারে। কাকে কাকে নিয়ে? এ কে নিয়ে, এপসাইলন কে নিয়ে, আর ডি কে নিয়ে, তাই তো? অনেকগুলো জায়গা দেওয়া হয়েছে। তাহলে আমি এবার এক এক করে এইগুলোকে নিয়ে ভাঙি। আমরা যখন পড়বো তখন বেশিরভাগ ফর্মুলাই আমাদের মুখস্থ হয়ে গেছে। স্ফেরিক্যালের কেসে কি হবে? R1 R2 বাই R1 মাইনাস R2, R1 স্কোয়ার বাই R1 মাইনাস R2, এই ফর্মুলাগুলো আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে। বাট আমি একটা দুটো কনসেপ্ট বিল্ড করে দেখাই যে কনসেপ্ট গুলো কি করে তৈরি হয়, তাহলে আমাদের পড়তে অনেকটা সুবিধা হয়। সব কনসেপ্ট ধরে যদি আলোচনা করা হয় তাহলে বিভৎস অবস্থা হয়ে যায়। প্রত্যেকটা জায়গাতে আমি যদি দেখেছি ক্লাস করতে গিয়ে একটা ছোট ছোট জায়গা যদি ধরা হয় তাহলে প্যালপিটেশন শুরু হয়ে যায় স্টুডেন্ট। হ্যাঁ, একটা ছেলে দেখতে পাচ্ছি না, ওই যে পাতুলে বসে, যে কি নাম জানো ছেলেটার? তাহলে আমরা যেটা করতে চাইছি সেটা হলো এই ডিস্টেন্স স্টাডি আর এরিয়াটা, ইফেক্টিভ এরিয়া যদি এ হয় তাহলে এর ক্যাপাসিটেন্স দাঁড়াবে এরকম প্যারালাল প্লেটের সিগমা এ এপসাইলন, না ডি, সি ইকুয়ালস টু, তাই তো? এবারে প্রথমে আমরা ভাবি যে এ আর ডি এর কি ফাংশন আছে, ঠিক আছে? তাহলে আমি যদি এই ডিটাকে কয়েকভাবে ভাগ করে নিই, এই যে ডিটা আছে এই ডিটাকে যদি আমরা দুভাগে ভাগ করে নিই, ঠিক আছে? এই পার্টটা যদি D1 ধরি, এই পার্টটা যদি D2 ধরি, ঠিক আছে? তাহলে গল্পটা কিরকম দাঁড়াবে না, সি ইকুয়ালস টু এপসাইলন এ বাই D1 প্লাস D2 দাঁড়াবে, তাই তো? আচ্ছা, যদি D1 ডিস্টেন্সের একদম সবকিছু বাকি সব সেম, এ সেম, এপসাইলন সেম, এরকম যদি D1 ডিস্টেন্সের একটা ক্যাপাসিটর হতো তাহলে তার ক্যাপাসিটেন্স কত হতো? C1 ইকুয়ালস টু কত লিখতাম? এপসাইলন এ বাই D1 লিখতাম। আর C2 কত লিখতাম? এপসাইলন সিগমা নয়, এপসাইলন এ বাই D2, তাই তো? আর সি অ্যাকচুয়ালি হয়েছে কত? এপসাইলন এ বাই। তাহলে আমি যদি এই D1 প্লাস D2 ইকুয়ালস টু বের করি তাহলে এপসাইলন এ বাই সি বেরোবে, তাই তো? আর D1 ইকুয়ালস টু কত বেরোবে? এপসাইলন এ বাই C1, এটা ইকুয়ালস টু কত বেরোবে? D2, এপসাইলন এ বাই C2। তাহলে আমি যদি এটা বসিয়ে দিই এপসাইলন এ বাই C1 প্লাস এপসাইলন এ বাই C2 ইকুয়ালস টু এপসাইলন এ বাই সি হবে। তার মানে 1 বাই C1 প্লাস 1 বাই C2 ইকুয়ালস টু 1 বাই CL। তাহলে আমি এই যে 1 বাই C1 প্লাস 1 বাই C2 ইকুয়ালস টু 1 বাই C এসেছে, এটা কিরকম কম্বিনেশনের ক্যাপাসিটর? সিরিজ কম্বিনেশন। তাহলে আমি যখন এই D1 আর D2 দুটো পার্টে এইরকম করে ভাঙছি, এটাকে আমি এইভাবে আঁকতে পারি ছবিটা। এটার ক্যাপাসিটেন্স কত আছে? C1, এটার ক্যাপাসিটেন্স কত আছে? C2। অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা আছে D1, এই ডিস্টেন্সটা আছে D2। বোঝা যাচ্ছে বিষয়টা? ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা নেই তো? না। একই রকম ভাবে আমি যদি এই যে সি ইকুয়ালস টু এপসাইলন এ বাই ডি, এখানে আমি যদি ডিটাকে কনস্ট্যান্ট রেখে এবং এরিয়াটাকে দুটো ভাগে ভাগ করে, এটা A1 এটা A2, যদি এরিয়াটাকে দুটো ভাগে ভাগ করে তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি এপসাইলন A1 প্লাস A2, তাই না, ডিভাইডেড বাই ডি, তাই তো? তাহলে এটা কত হয়ে যাবে? এপসাইলন A1 বাই ডি প্লাস এপসাইলন A2 বাই ডি, তাই তো? তার মানে এখানে আমি এরকম দুটো ক্যাপাসিটর প্যারালালে নিয়েছি যার ইফেক্টিভ এরিয়া ডিস্টেন্স দুটোর কেসেই সেম আছে।
বাট এটার ইফেক্টিভ এরিয়া আছে A1, এটার ইফেক্টিভ এরিয়া আছে A2, এর ক্যাপাসিটেন্স হয়ে গেছে C1, এর ক্যাপাসিটেন্স হয়ে গেছে C2, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? C1 প্লাস C2ই তো হলো, তাই তো? তাহলে আমি যদি এরিয়াটাকে বাইফার্গেট করি, ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? কিরকম? প্যারালাল ক্যাপাসিটরের মতন ইউজ করতে হবে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হলো এ যদি ডিস্ট্রিবিউটেড হয়, ডি যদি ডিস্ট্রিবিউটেড, এবার এপসাইলন যদি ডিস্ট্রিবিউটেড, তাহলে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব এপসাইলন? আমার মনে হতে পারে সি ইকুয়ালস টু এপসাইলন 1 প্লাস এপসাইলন আর এপসাইলন 2 করলে হয়ে যাবে, মনে হচ্ছে না? তাই তো? কিন্তু এপসাইলনটা আলাদা করব কি করে? এপসাইলনটা আলাদা করব কি করে সেটা একটুখানি বোঝার। আমি এই দুটো হয়ে গেল, এবারে নতুন জায়গাটা দেখ। ধরো আমি এরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়েছি, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরে আমি এইরকম দুটো পার্টে এইখানে একরকম K1 ডাইইলেকট্রিকের একটা মিডিয়া রেখেছি, এখানে K2 ডাইইলেকট্রিকের একটা মিডিয়া রেখেছি, বুঝতে পারছো? তাহলে এটা কিরকম ভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে? এটা ডিস্টেন্স বরাবর ডিস্ট্রিবিউটেড হয়েছে, তাহলে আমি ডিস্টেন্সের কোয়ালিটির সঙ্গে কে কে নিয়ে নেব, বুঝতে পেরেছো? তার কারণ এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হলো এটা অ্যাকচুয়ালি এটা C1 আর C2 দুটো ভাগে ভাগ হয়েছে, বুঝতে পেরেছো? এটা C1 আর C2 দুটো ভাগে ভাগ হয়েছে, তাই না? কিন্তু C1 এর ডাইইলেকট্রিক হয়ে গেছে K1, এর ডাইইলেকট্রিক হয়ে গেছে K2, অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিক 1 ছিল, রিলেটিভ ডাইইলেকট্রিক, তার ইকুয়েশন ছিল C ইকুয়ালস টু এপসাইলন নট A বাই D, বোঝা গেছে? এখন ভাগ কিরকম হয়েছে? C1 এর সঙ্গে কে ঢুকেছে? K1, আর C2 এর সঙ্গে K2 ঢুকেছে, তাহলে অ্যাকচুয়ালি এটা এই C1 K1 ঢোকার জন্য ডাইইলেকট্রিক টাইমস হয়ে যায় তো, তাহলে অ্যাকচুয়ালি এটা কত হয়েছে? C1 K1 হয়েছে, এটা কত হয়েছে? C2 K2 হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে আমি মডিফাই কোনটাতে করব? কোনটাতে? আগে ডিস্টেন্স বা এরিয়া মডিফাই করে ক্যাপাসিটেন্সটাকে কে টাইমস করব। আমি প্রথমেই কে টাইমস করে নিতে পারবো না, বুঝতে পেরেছো? আগে ডিস্টেন্সটাকে ভাগ করে নেবো, তারপরে কে টাইমস করবো, বোঝা গেছে? এরিয়ার ক্ষেত্রেও যেরকম, ধরো এরকম যদি দুটো ভাগে ভাগ করা যায়, এটা ধরো A1, এটা A2, আমি এটা ধরো K1, এটা K2, দু রকম ডাইইলেকট্রিক রেখেছি। আগে কি ছিল? এয়ার ছিল বা স্পেস ছিল, ভ্যাকুয়াম ছিল। তাহলে এখন আমি কি করব? C ইকুয়ালস টু C1 প্লাস C2 করেছি তো, বুঝতে পেরেছো? এই যে C1 প্লাস C2 করেছি, C1 আর C2টা কিসে নিয়েছিলাম? এয়ার এ নিয়েছিলাম, বুঝতে পেরেছো? তো যেই K1 ডাইইলেকট্রিক ভরেছো, এটা হয়ে গেছে K1 C1, এটা হয়ে গেছে K2 C2, তাহলে এখন ইকুয়েশনটা মডিফাই হয়ে এটা হয়ে যাবে, বোঝা গেছে? আলটিমেটলি এখানেও দেখো C ইকুয়ালস টু এই C1 K1 ইন্টু C2 K2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হয়েছে, তাই না? তাহলে এখানে কেটা কিভাবে বিহেভিয়ার দেখিয়েছে? কিভাবে বিহেভিয়ার দেখিয়েছে? প্যারালাল বিহেভিয়ার দেখিয়েছে না অনেকটা, দেখে তো তাই মনে হচ্ছে। আর এখানে কেটা কিরকম বিহেভিয়ার দেখিয়েছে? সিরিজ বিহেভিয়ার দেখিয়েছে। তাহলে দুটোর বিহেভিয়ার সেম হবে না, কে কার সঙ্গে যাবে সেটাকে বের করার জন্য আগে তোমাকে ওই ডিস্ট্রিবিউশনটা বুঝে নিতে হবে। ক্লিয়ার? অসুবিধা কোনো? হ্যাঁ, তাহলে এবারে এর উপরে কিছু কিছু প্রবলেম থাকে তোমাদের, সেগুলো একটুখানি অ্যানালাইসিস করি। এগুলো তো তোমরা পাবেই এক এক করে। ধরো আমি এটার এআর এ হলো C0, ঠিক আছে? তুমি এটাকে K1 আর K2 দুটো ডাইইলেকট্রিক ভরে দিয়েছো, উপরের ডাইইলেকট্রিক আছে K1, নিচের ডাইইলেকট্রিক হলো K2, তাহলে এখন ক্যাপাসিটেন্স কত হবে এটা বের করতে বলেছে, ঠিক আছে? করে ফেলো, ছোট ছোট করে দেবো। ধীরে ধীরে এগো। কোথায় ডিস্টেন্স ইকুয়ালি ভাঙা আছে? দেখেই তো বোঝা যাচ্ছে। এই ডিস্টেন্সটাও ধরো D1, এই ডিস্টেন্সটাও ধরো D2। এটা আগে 1 2 ছিল, 1 2 আর নেই, ডিস্টেন্সটা এখন D আছে, আগে 2D ছিল,
বা এরকম ধরে নিতে পারো আগে ডি ছিল, এখন এটা d/2 হয়েছে, এটাও d/2 হয়েছে। তাই তুমি খাতা বের করোনি, আমি ভাবলাম আমাকে আজকে খুব হ্যান্ডসাম লাগছে দেখতে, আমাকেই দেখছো, হয় না? হ্যান্ডসাম স্যার হলে স্টুডেন্টরা লেখা ভুলে যায়। আমি তাই ভাবছিলাম যে খাতা ফাতা না বের করে বসে আছো আমার দিকে তাকিয়ে, এরকম আগে থেকে বললে আমি একটুখানি চুলে কালার ফালার দিয়েই আসতাম। বলো, যা এটা আবার কে সরাচ্ছে কোথায়? ও পোকা। চল তুই ফিজিক্স পড়া আমার। সাবাস, ভেক্ট রেনম্যান প্রবলেম করাচ্ছে। কি হলো? ও আচ্ছা, এবার এখান থেকে আবার আঁকা শুরু হবে। বিউটিফুল। পায়ের তলায় পড়িস না বাপ। এটা কিভাবে কিভাবে করবে দেখো, সহজ ব্যাপার। এটাকে আগে দুটো ভাগে ভাগ করে নিলে, ঠিক আছে? তাহলে এই যে ডি হাফ করেছে, তাহলে ক্যাপাসিটেন্স কত হবে? এক একটা ডাবল হয়ে যাবে। তাহলে এইটার অ্যাকচুয়ালি হয়ে গেছে 2c, এইটারও হয়ে গেছে 2c, শুধু ডিস্টেন্সটাকে হাফ করার জন্য। বুঝতে পেরেছো তো? এবার ডাইলেকট্রিক দিয়ে আগে গুণ করে দাও, তাহলে 2c(k1) হলো, 2c(k2) হলো। এবারে সিরিজ ক্যাপাসিটার থাকলে যেটা হতো সেইভাবে ভেঙে দাও। c = কত হবে? 2c(k1) ইন্টু 2c(k2) ডিভাইডেড বাই, এটা কত দাঁড়াবে? 2c উপর থেকে চলে যাবে ইন্টু k1 k2 বাই k1 প্লাস k2। এখানে c0 বসিয়ে দাও, 0 সব কটাতে বসিয়ে দাও, তাই তো? তাহলে c0 টাইমস অফ কত দাঁড়ালো? c0 টাইমস অফ কত দাঁড়ালো? 2k1 k2 বাই k1 প্লাস k2, এরকম দাঁড়ালো না? হ্যাঁ, দাঁড়ালো তো। তার মানে বিষয়টা কি দাঁড়ালো বলো তো? এদিকে দেখো, এই যে মধ্যে ডাইলেকট্রিকটা ভরেছো, এই ডাইলেকট্রিক ভরার জন্য ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কত নেবে? এই যে ডাইলেকট্রিকটা ভরেছো, এই ডাইলেকট্রিকটা ভরার ইকুইভ্যালেন্ট, এই ইকুইভ্যালেন্ট এটা কত হবে? 2k1 k2 বাই k1 প্লাস। ঠিক আছে, এটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক। বোঝা গেছে? আচ্ছা চলো, এরকম দুটো না, এরকম দুটো ভাগে ভাগ করো। এখানের এরিয়াটা ধরো a/3, এটা k1, এটা k2 ডাইলেকট্রিক ভরেছো, আগে ছিল c0, এখন k1 আছে a/3 তে, বাকি k2 রিমেনিং এ আছে। ল্যাপটপটা নিয়ে আসবো, মেয়ের সঙ্গে ঝগড়া হয়ে গেল, ব্যাগ দিল না, আমাকে বলছে বাজারের ব্যাগে করে নিয়ে যান। ভাব, অথচ 3খানা না 4খানা ব্যাগ। আমি তোদের স্কুল থেকে যে ব্যাগটা দিয়েছে ওইটা দে, বলে না ওইটা আমার প্রেজেন্টেশনের জিনিস কাউকে দিতে নেই, যা। শেষে আসার সময় বললাম বা একটা ব্যাগ দে, বাজারের একটা ব্যাগ নিয়ে এসছে। আমি তুই আমার সঙ্গে এরকম করলি তো? না, ওর স্বভাবটাই অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ,
এই যে যাদবপুরে যেদিন আসি সেদিন যদি তিনি বাড়িতে থাকেন তাহলে একটুখানি ঠোঁট খোলে। এখন ভাবছিলাম মেয়ে বড় হয়ে গেলে বাড়িতে না থাকলে ভালো হয়, বাড়িতে উল্টো হয়ে গেছে। কোথায় পেন চলছে না কেন? হ্যাঁ, তুমি এটা জানো না কি করতে হবে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। ক্যাপাসিট্যান্স ছিল সিলেবাসে তোমাদের? না। হ্যাঁ, না তোমাদের সিলেবাস, তোমার রিপিটার তো তোমাদের সিলেবাসে ক্যাপাসিট্যান্স ছিল না? মনে নেই, ভুলে গেছো? তুমি স্যারের সঙ্গে বসো কি, স্যার যদি তোমাকে একটু গাইড করে দেয় মতো। ওর হাত চলছে না, ওর সঙ্গে একটু বসা, যাও গিয়ে বসো। নিয়ে যাও না, ব্যাগে গোপন কিছু থাকলে। টিফিন ফিফিন এনেছো? তাহলে টিফিন পিরিয়ডে তুমি আমার সঙ্গে বসো, এখন স্যারের সঙ্গে বসো। ব্যাগটা হেভি, ব্যাগটা বেশ ভারী হয়েছে, বের করেছো? তাহলে k1/3 প্লাস 2k1, 2k 2/3 হয়ে গেল ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে এখানে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে? এখানে আমরা প্রথমে যেটা করব, এখানে দুটোকে আলাদা করে ভেঙে নেব। এটা কত হবে? C0/3, এটা 2C0/3 হবে, তাই তো? প্রথমে দুটো ভাগে ভাগ করে নিলাম, ভাগ করার পরে দেখবে জোড়া লাগালে 1 হচ্ছে কি, তাহলে সেম হচ্ছে। এরপরে ওটাকে k1 টাইমস করে দেবো, এটাকে k2 টাইমস করে দেবো। তারপরে C ইকুয়ালস টু কত হবে? C0 k1/3 2C0 k2/3, তার মানে C0 k1/3 প্লাস 2k2/3 এরকম রাখতে পারো, বা এরকম C0/3 করে নিয়ে k1 প্লাস k2। তাহলে এখন দেখো ইকুইভ্যালেন্ট ডাইইলেকট্রিক কত বেরিয়েছে? k1/3, তাই তো? তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ডাইইলেকট্রিক কত বেরোলো? k1/A1 প্লাস k2/A2, নাকি? হ্যাঁ, ইন্টু k1/A1 প্লাস k2/A2, না k1 ইন্টু A1, সরি, এটা আমি ইচ্ছা করে করিনি, হয়ে গেছে। এটা k1A1 প্লাস k2A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2, তাই না? তাহলে ডাইইলেকট্রিকটা কিভাবে অ্যাডেড হয়েছে? k1A1 প্লাস k2A2 বাই A1 প্লাস A2। বুঝতে পেরেছো তো? আগের কেসে ডাইইলেকট্রিকটা কিরকম ছিল, এটা কিরকম ছিল, এটা কিভাবে ছিল? এটা ছিল এরকম, d1 প্লাস d2 ডিভাইডেড বাই k1 বাই d1, সরি, d1 বাই k1 প্লাস d2 বাই k2। বুঝতে পেরেছো? আগের বারে ফর্মটা এরকম ছিল,
D1 আর D2 দুটোই সেম ছিল, বুঝতে পেরেছো? তাহলে D1 D2 ইকুয়ালস টু D বসিয়ে দাও, দেখো এটাই বেরোবে। তাহলে দুটো ফর্ম আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যদি তুমি সিরিজে অ্যাড করো, সিরিজের কেসে কে ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হবে? D1 প্লাস D2 বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2, তাই তো সিরিজের কেসে। এটাকে আমি এরকম না করে এইভাবে লিখবো, সামেশন অফ D I equals to 1 to n divided by summation of di by ki, I equals to 1 to n, যদি অনেকগুলো থাকে, ঠিক আছে? একই রকম ভাবে প্যারালালের কেসে কত হবে? তোমার মনে হতে পারে যে স্যার এটা সিরিজ হলো কি, এটা তো অ্যাকচুয়ালি দুটো পার্ট প্যারালাল আছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা প্যারালাল নয়, সিরিজে আছে, চার্জ ডিস্ট্রিবিউশনের কেসে। প্যারালালের কেসে কে ইকুইভ্যালেন্ট কত হবে? কত কি ছিল আগের বারে? K1 A1 প্লাস K2 A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2, এরকম ছিল না? তাহলে এটাকে এইভাবে লিখে নাও, সামেশন অফ KI AI I ইকুয়ালস টু 1 to n। কোথাও কোথাও এটা ইন্টিগ্রেটেবল হতে পারে কোনো জায়গাতে, ঠিক আছে? সেটা একটু মাথায় রেখো। এই সামেশন অফ I ইকুয়ালস টু 1 to n AI, একটা বেসিক ইকুয়েশন তৈরি হয়ে পড়ে থাকলো, ঠিক আছে? এবার এটার একটু কমপ্লিকেটেড ভেরিয়েশন আস্তে আস্তে যাই। এটা হয়ে গেছে লেখা, এটা লিখে রাখো। আর একটু কমপ্লিকেশনের জায়গায় আসি। একটু কমপ্লিকেশনের জায়গা, ধরো এটাকে এরকম ভাগ করেছো, এটা ধরো কে, এইরকম জায়গা একটা আছে, এটা ধরো 2k আর এটা ধরো 3k আছে, তিনটে পার্টে ভাগ করেছি। এই পার্টটা আছে কে, এই পার্টটা আছে 2k আর এই পার্টটা আছে 3k, সিমেট্রিক্যালি ভাগ করেছি। এটা D/2 করে ভাগ করেছি আর এটা A/2 করে ভাগ করেছি, ঠিক আছে? আগে ছিল C0। এবার দেখি কতটা করতে পারো। হুম, উপরে 2k নিচেরটা 3k, কিভাবে যেন কালার আনে। এটা কে, এটা 2k, কে 2k 3k, এরকম তিনটে পার্ট হবে। ঠিক আছে? এবার এটা করার পরে আমি তোমাকে যদি বলি আমি যে পদ্ধতিটা তোমাদের দেখাচ্ছি এই পদ্ধতিটা ভুল আছে, তাহলে তোমরা খাওয়া দাওয়ার পরে হাত ফাত ধুয়ে সবাই দেখবে খাটের তলা এদিক ওদিক থেকে লাঠি ফাঠি যা পাও সব নিয়ে এসে পরের ক্লাসটাতে বসে আরেকবার স্যার এরকম করুন। ঘটনা হলো ভুল আছে, কিছু করার নেই, যেটা ভুল সেটা ভুল। এরকম হবে তো, এরকম হবে তো। হুম, এটা কত হবে? C0/2, এই টোটালটা কত হবে? C0/2, তাহলে এক একটা কত করে হবে? C0 করেই হবে। ঘুরিয়ে দেখো, C0 সিরিজে আছে, কত হবে? C0/2, C0/2 প্যারালালে আছে, কত হবে? C0। তাহলে আগের সঙ্গে মিলে গেছে, ভাগ বাটোয়ারা তাহলে ঠিকঠাক হয়েছে।
ঠিক আছে, এবারে কে টাইমস করো, কত হবে? এবার কম্বিনেশনের বের করো। সবাই পারবে, এমন কিছু কঠিন ব্যাপার না। ঠিক আছে, তাহলে এর একটা কঠিন অঙ্ক, একটু কঠিন অঙ্ক করি। এমনি পারবে সবাই, এগুলো স্টেপ ল্যাডার যদি দেওয়া হয় বা যা ইচ্ছে যদি দেওয়া হয় পারবে। ঠিক আছে, চলো স্টেপ ল্যাডার একটা দেখা যাক। এটা পারবে তো করতে? এটার জন্য কত? টু টু সি জিরো কে ইন্টু থ্রি সি জিরো কে ডিভাইডেড বাই টু সি জিরো কে প্লাস থ্রি সি জিরো কে। আমি আর টিক্স দেখাচ্ছি না, সি জিরো কে বাই টু, এটা হলো সি ইকুয়ালস টু। ঠিক আছে, এবার ওটা ক্যালকুলেশন করতে যতক্ষণ সময় লাগে। কত বেরিয়েছে? 17 C0K বাই 10। হ্যাঁ, ঠিক আছে। ধরো এইরকম অঙ্ক দেখবে মাঝে মধ্যে, যে এরকম ধরো ল্যাডার আছে, এরকম স্টেপ আছে, দেখেছো নিশ্চয়ই বই। এই ডিস্টেন্সটা হলো ডি, প্রত্যেকটা স্টেপের ডিস্টেন্স ডি। ঠিক আছে, আর প্রত্যেকটা স্টেপের এরিয়া হলো এ। এটা বরঞ্চ আগেরটার থেকে সহজ করে ফেলো। এরকম একটা ক্যাপাসিটার আছে, ফান্ডামেন্টাল ফর্মুলা ধরে করো। এখানে ডাইলেকট্রিক, আমি ধরো কে ডাইলেকট্রিক যদি দেওয়া থাকে, তাহলে এমনি ফর্মুলা হলো এই কে এপসাইলন নট এ বাই ডি। বেসিক ফর্মুলা হলো এটা। ঠিক আছে, এখানে কি আছে? তিনটে কিরকম ভাবে আছে? তিনটে সেকশন প্যারালাল আছে, তাই না? সুতরাং সেইভাবে করবে। আমরা যে প্যারালাল ভাঙছি, প্যারালাল ভাঙার পদ্ধতি কিন্তু ভুল আছে, আমি আগে থেকে বলে রাখলাম তোমার। অ্যাকচুয়াল পদ্ধতি কি আছে সেটা ভাবতে গেলে শরীর খারাপ করবো, এখন দরকার নেই। যেটা তোমাদের কি মাস জানো, সিলেবাসে, ওইটা জানলেই হবে। ঠিক আছে, এটা হয়ে গেলে একটা করো, চেষ্টা করো, দেখো পারো কিনা। ধরো এরকম একটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে? এই ক্যাপাসিটারটার আগে ছিল C0, ঠিক আছে? এখন তুমি কি করেছো, এটাকে এরকম তিনটে ভাগে ভাগ করেছো। এটা মোছে না, না টোটালটা? ও, গোটাটাই দাগ পড়ে যায়। আগে C0 ছিল, এখন আমি দুটো ডাইলেকট্রিক ভরেছি এরকম ভাবে, উপরেরটা 2K আছে, নিচেরটা K আছে। এটা ধরো L, এটা ধরো B। তাহলে আমি কি করি, এক্স এখানে ডিএক্স ফাংশন নিত, এই যে জোনটা, তাই তো? তাহলে এই যে সেকশনটা পেয়েছি, সেকশনটার এরিয়া কত হবে? বি ডিএক্স, এটা হলো ডিএ, তাই তো? তাই না? এই ডিস্টেন্সটা ধরো ডি, না ওইখানে যেটা ডি বাই 3 ছিল আর কি, আমি এমনি জেনারেলাইজড করে দেখাই। তাহলে
এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই হাইট ডি ডিভাইডেড বাই এল, এটা তো ট্যান থিটা, তাই তো? এই ছোট ট্রায়াঙ্গেলের কেসে এই হাইটটা যদি ওয়াই হয়, তাহলে এটা ওয়াই বাই এক্স হবে, মানে ওয়াই ইকুয়ালস টু কত হবে, ডিএক্স বাই এল, তাই তো? তাহলে এইটুকুনি ডিস্টেন্স হলো কত, ডিএক্স বাই এল। বাকি ডিস্টেন্স টুকুনি কত হবে? না, এখানে ডি বাই থ্রি বসাইনি, ডি বসিয়েছি। এটা কত হবে? টি মাইনাস ডিএক্স বাই এল। এটা ডিএক্স মানে ওই রকম ডিএক্স ধরো না, এই যেখানে বি ডিএক্স লিখেছো ওই রকম নয় আর, ঠিক আছে? তাহলে এটা নিয়ে একটা গন্ডগোল হতে পারে, তাই না? এক্স ইন্টু ডি করে দিই। এবারে শুধু এই সেকশনটা হিসেবে ভাবো, এটাও তো একটা, শুধু সেকশনটা, এই লেন্থটুকুনি কত আছে, ডিএক্স আছে, তাই না? তাহলে এর এরিয়াটা কত আছে, বিডিএক্স। আর এখানে দুটো পার্টে ভাগ করা আছে, এই পার্টটা কতটা লেন্থের আছে, ডি মাইনাস এক্স ডি বাই এল, আর এটা কত আছে, এক্স ডি বাই এল, তাই তো? তাহলে এই পার্টটুকুনির ক্যাপাসিটেন্স কত হবে, এটাকে আমি ডিসি বলছি। এই নিচের পার্টটার ক্যাপাসিটেন্স কত হবে, এপসাইলন নট ইন্টু নিচের পার্টটা, এপসাইলন নট ইন্টু কে হবে তো, ইন্টু এর জায়গায় কত বসবে, বি ডিএক্স, তাই তো? ডিভাইডেড বাই গ্যাপটা কতটা আছে, কত, এক্স ডি বাই এল। এটা কার জন্য হয়েছে, এটা ডিসি ওয়ান বলছি। ডিসি টু কত হবে, এখানে কে এর জায়গায় টু কে বসে যাবে, না এখানে কেই থাকবে, নিচে এপসাইলন না ইন্টু টু কে বসে গেল, এরিয়ার জায়গায় কত বসবে, কত, বি ডিএক্স ডিভাইডেড বাই ডিস্টেন্সের জায়গায় কত বসবে, ডি মাইনাস এক্স ডি বাই এল। বুঝতে পারলে? তাহলে ডিসি ওয়ান প্লাস ডিসি টু যদি করো তাহলে কি পাবে, টোটালটা পেয়ে যাবো, ইকুয়ালস টু এখানে কত হচ্ছে দেখো, এপসাইলন নট এ এল ডি যদি কমন নিয়ে নি নিচে, ঠিক আছে? শুধু এই পার্টটা কতটা আছে দেখো ভালো করে, পরের পেজে যাই তাহলে করা যাবে। কত ছিল, এপসাইলন নট কে ইন্টু বি ডিএক্স ডিভাইডেড বাই কত, এক্স ডি বাই এল, ইকুয়ালস টু এপসাইলন নট এল কে বাই ডি, না বিও আছে নাকি, ডিভাইডেড বাই ডিএক্স পড়ে থাকলো, না ডিটা তো নিয়ে নিয়েছি আমি, ইন্টু কত পড়ে থাকবে, ডিএক্স বাই এক্স পড়ে আছে না, তাই তো? এটা কি ডি সি ওয়ান, তাহলে সি ওয়ান কত হবে, এই যে এপসাইলন নট ডিএল মানে কত, এরিয়া, তাহলে ইন্টু এরিয়া হয়ে গেল, ইন্টু কে হয়ে গেল, ডিভাইডেড বাই ডি পড়ে থাকলো, এই ডিটা অ্যাকচুয়ালি ডি বাই থ্রি, অ্যাকচুয়ালি আমি এখন চেঞ্জ করছি না, ইন্টু এটার ইন্টিগ্রেশন করব, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন করলে সরাসরি কত হয়, হ্যাঁ, এল এন এক্স। তাহলে আমি আর লিখলাম না, এটা কত হবে, এল এন এক্স হবে। এক্স এর ভ্যালু কত থেকে শুরু, জিরো থেকে, শেষ হচ্ছে কোথায়, কত, এল। তাহলে এটা কত হবে, কত হবে,
কত? ln জিরোর ভ্যালু কত? ln জিরোর ভ্যালু কত? কত কত পর্যন্ত নেবো না ই নেবো? ln জিরোর ভ্যালু নেবো না তো? আপার লিমিট নিয়েছি, তাহলে এটা কি দাঁড়ালো? হ্যাঁ, C1। C2 কত হবে? এপসাইলন নট কে ডি ডিএক্স ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স ডি বাই এল, এই তো? হ্যাঁ, এখান থেকে 2 এপসাইলন নট এল ডি চলে আসছে, ইন্টু কে ইন্টু ডিএক্স থাকলো, নিচে ডি যদি কমন নাও কত পড়ে থাকবে? এল মাইনাস এক্স পড়ে থাকবে। তাহলে এখানেও দেখো 2 এপসাইলন নট এল বি কে বাই ডি, এল বি মানে তো এ, তাই তো? ইন্টু কত হবে? ডিএক্স বাই এল মাইনাস কে। এবারে এটা ডিসি2, হ্যাঁ কি বলো? এক্স হবে। হ্যাঁ, তাহলে এটার যদি ইন্টিগ্রেশন করো কত হবে? 2 এপসাইলন নট এ কে বাই ডি, এটার কত হবে? ln ইন্টু ln এল মাইনাস এক্স, আগে মাইনাস হচ্ছে, এটাকে বাইরে গেল। তাই তো? বোঝা গেছে? এই দুটো কিরকম আছে, এই দুটো পার্ট কিরকম আছে? সিরিজে আছে। এই দুটো সিরিজে আছে তো, পরপর আছে। তাহলে এই দুটো সিরিজে যদি থাকে, এটার জন্য কত হবে আর এটার জন্য কত হবে? এই দুটোর জন্য কত হবে? দুটোকে সিরিজে যদি লাগাও, C1 C2 বাই C1 প্লাস C2, এই তো? এখানে শুধু কি করবে? D/3 বসিয়ে দিল। এখানে কি হবে? প্রথমেরটার একটা পেয়েছো, তারপরেরটার পাবে এটা, তারপরেরটার একটা পাবে এটা। ধরো C3 C4 C5, এই তিনটের জন্য, এই তিনটে তো সিরিজে আছে, তাই না? তাহলে 1/C3 1/C4 1/C5 ইকুয়ালস টু 1/C ইকুইভ্যালেন্ট। আলটিমেটলি এটা বেরিয়ে যাবে। C1 পেয়ে গেছো, C2 পেয়ে গেছো, এই দুটোর জন্য যেটা পাবে সেটা কোনটা? সেটা কোনটা? এই জায়গাটার জন্য, ঠিক আছে? তার সঙ্গে উপরের পার্টটা সিরিজে আছে, নিচের পার্টটাও সিরিজে আছে, ঠিক আছে? দুটোকে যদি জয়েন করো তাহলে টোটালটা হবে, পারা যাবে তো? তাহলে এটা একটুখানি কমপ্লিকেটেড, এইরকম কোশ্চেনই দেবে, এর কোনো মানে নেই। আমি একটা কমপ্লিকেটেড কোশ্চেন দেখিয়ে রাখলাম, এই ধরনের দেখবে সেভারাল কোশ্চেন্স আছে। নেক্সট হলো, যদি ধরো আরেক ধরনের খুব কমন কোশ্চেন্স আছে, সেটা হলো যে তোমরা এরকম কিছু ক্যাপাসিটার পাবে, তোমাদের বইয়ে কিছু এরকম কোশ্চেন পাবে। ধরো বলেছে যে এই তিনটে কন্ট্যাক্ট করে একটা পয়েন্ট করা হয়েছে, আর এই দুটো কন্ট্যাক্ট করে একটা পয়েন্ট করা হয়েছে, বুঝতে পেরেছো? প্রত্যেকটার ক্যাপাসিটেন্স বলেছে যে একটা এরকম প্যারালাল প্লেটের ক্যাপাসিটেন্স বলে দিয়েছে C0। তাহলে যদি এই প্লেটগুলোকে এইভাবে কানেক্ট করে, তাহলে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? এরকম কোশ্চেন আছে দেখবে অনেক তোমাদের বই, বোঝা গেছে? এবার এটা করার অনেক পদ্ধতি আছে। হ্যাঁ, কোনটা? ও, এটা অ্যাকচুয়ালি এটা টোটালটা ডি, তো D/3 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 ছিল, এই D/3টা আমরা ডি ধরে করে এসেছি। এই যে অঙ্কটাতে আমরা এই যে এইটাকে ডি ধরেছি, তো এটা অ্যাকচুয়ালি D/3টা, সেন এই যে যেহেতু ওটা D/3, সেন আলটিমেটলি এই যে ডি লিখে গেছি প্রত্যেকটাতে, ওটা অ্যাকচুয়ালি ওই অঙ্কটার হিসেবে ডি নয়, এই অঙ্কটার হিসেবে ডি। না না, এইটুকুনি ডি, এইটুকুনি D/3, এটা D/3 আর এটাও D/3। টোটাল ডিস্টেন্সটা তিনটে সমান ভাগে ভাগ করেছে, ভাগ করে এরকম দাগ কেটে দেয়।
ঠিক আছে, সেটা আমরা অঙ্কটাকে d/3টাকে d ধরে করেছি। হ্যাঁ, এটা একটা ছোট পার্ট আমাদের বইয়ে, ডিসি পান্ডে ফান্ডেতে শুধু এইটুকুনি আছে। হ্যাঁ, একসঙ্গে করে রাখলে কি হয়, একটা বড় জায়গা হয়ে গেল। এবার এই অঙ্কগুলো করার অনেক প্রসেস আছে, আমি সিম্পলিয়েস্ট ওয়েটা দেখাচ্ছি তোমার, সব থেকে সহজ পদ্ধতি। সেটা হলো এর কতগুলো অ্যাক্টিভ ফেস আছে, সেই অ্যাক্টিভ ফেস গুলো আমি আঁকবো। কিভাবে আঁকবো? এই যে 1 2 3 4 5খানা প্লেট আছে, 1 নম্বর প্লেটের শুধু নিচের দিকটা অ্যাক্টিভ, উপরের দিকে কোনো প্লেট ফ্লেট নেই তো, তাহলে এই প্লেটটা শুধু নিচের দিকে অ্যাক্টিভ, তার মানে 1 নম্বর প্লেট একটাই অ্যাক্টিভ আছে। 2 নম্বর প্লেটের উপরের দিকেও অ্যাক্টিভ, নিচের দিকেও অ্যাক্টিভ, তাই তো? তাহলে 2 নম্বর প্লেটের, এটা 2 নম্বর প্লেটের দুটো প্লেট আঁকবো, একটা হলো 2 এর উপরের দিক আর নিচের দিক। 2 এর উপর দিক কার সঙ্গে ফেস করে আছে? 1 এর সঙ্গে, ঠিক আছে, আর নিচের দিক আবার 3 এর সঙ্গে ফেস করে আছে, তাহলে 3 এর কেসেও দুটো দিক থাকবে, 3 এর উপরের দিকটা 3, নিচের দিকটা 3 সঙ্গে 4 আছে, 4 এরও আবার দুটো দিক আছে, তাহলে 4 দুটো দিক থাকবে, ঠিক আছে। তারপরে 4 এর ড্যাশ সঙ্গে কে আছে? 5 আছে। প্রথম হলো আমার এই কনফিগারেশনটা কনভার্ট করবো এইভাবে, প্রথম কাজ হলো আমার এটা, ক্লিয়ার? অসুবিধা কোনো না। এইবারে কার কার সঙ্গে কানেক্ট আছে দেখো, 2 এর সঙ্গে 3 কানেক্ট আছে, 3 এর সঙ্গে 5 কানেক্ট আছে, তাহলে 2 এর সঙ্গে 3 আর 3 এর সঙ্গে 5, এই তিনটে একসঙ্গে কানেক্ট করা আছে, এটার নাম দিয়ে দাও এ, ঠিক আছে। আচ্ছা, এটা যদি এ দিই, এটাও তো এ হবে, এর সঙ্গে এ কানেক্ট করেছি মানে তার সঙ্গে যতগুলো কানেক্টিং পয়েন্টস হবে এ হবে। এবার দেখো 1 এর সঙ্গে 4 কানেক্ট আছে, তার সঙ্গে যে টার্মিনালটা তার নাম হয়ে গেছে বি, তাহলে এই যে 1 এর যে টার্মিনালটা আছে 1 এর সঙ্গে 4, এর নাম হয়ে গেছে বি। এটা হলো সেকেন্ড ট্রান্সফরমেশন। প্রথমে এটাকে তুমি শুধু ক্যাপাসিটর হিসেবে আঁকলে, সেকেন্ড ট্রান্সফরমেশন হলো যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে তুমি কানেক্ট করে দিয়ে ওই পয়েন্টগুলোর নাম রেখে দিলে বি। বোঝা গেছে? ক্লিয়ার তো? কারোর কোনো অসুবিধা না? এবারে যেটা করতে হবে সেটা আরো সহজ, সেটা হলো দুটো পয়েন্ট নেবে, একটা হলো এ আর একটা হলো বি, এই দুটোই তো পয়েন্ট আছে, ঠিক আছে। এবার এক একটা ক্যাপাসিটর খুলবে, এখানে বসাবে। প্রথম ক্যাপাসিটরের দেখো একদিকে এ আছে আরেকদিকে বি আছে, তো তাহলে এই ক্যাপাসিটরটার যোগ্যতা আছে এ আর বি এর মধ্যে বসার, ক্লিয়ার? সেকেন্ড ক্যাপাসিটরটার একদিকে এ আছে আরেকদিকে এ আছে, তাহলে এই ক্যাপাসিটরটার এ আর বি এর মধ্যে বসার যোগ্যতা নেই, তাহলে এই ক্যাপাসিটরটাকে আমি ক্যালকুলেশনেই আনবো না। এই ক্যাপাসিটরটার দেখো একদিকে এ আছে একদিকে বি আছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা এ আর বি এর মধ্যে বসার যোগ্যতা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই ক্যাপাসিটরটা তোমরা বলো কি হবে? এ আর বি এর মধ্যে বসবে, এটা সি, এটা সি, এটা সি বা C0, কত হবে? বুঝতে পেরেছো? তিনটে স্টেপ ঠান্ডা মাথায় করবে, যে কোনো ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই? মডেল মানে এই ধরনের এই অঙ্ক দেবে, এই ধরনেরই অঙ্ক আছে। একটু সহজ অঙ্ক দিই, ধরো এটা তো দেখেই বুঝতে জানো যারা করেছো সবাই, এটা ধরো একটা পয়েন্ট এ, এটা ধরো একটা পয়েন্ট বি, এখানে সি এ বি কত হবে? এটাও C0, এটাও C0,
এই দুটোই করো, 3টে স্টেপ পর পর এই দুটো করো। দেখো তোমাদের বইয়ে দেখবে এই ধরনের অনেক অঙ্ক আছে, সলভ হয়ে যাবে। যারা আগে ভয় পেতে এই অঙ্কগুলো দেখবে খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে। কোনটা কোনটা সেকেন্ড প্লেট কানেক্ট করিনি, এমনি রেখে দিয়েছি। কতক্ষণ সময় নেবে না, অত সময় নিচ্ছ কেন, ভয় পাচ্ছ কেন, যা হবে করে যাবে। এই দেখো 1 2 3, তাহলে 1 1 2 2 ড্যাশ আর 3, এই তো আছে। কেন এত সময় নিচ্ছ কেন, এক লাইনে হয়ে যাবে। ঠিক আছে, নাম দেবে এটা, এটা বি, উল্টো এঁকেছি বোধহয়, না ঠিকই এঁকেছি, 2 এর সঙ্গে বি আছে, এখানে 3টে আছে। কত পেয়েছি এটা, বেরিয়েছে তো 3C0/2 2C0। ঠিক আছে, এই অঙ্কগুলো পারবে তো, অসুবিধা কোথাও? খুব খুব সহজ বিষয়গুলো, খুব সহজ যদি তুমি টেকনিকটা বুঝে যাও। এবারে তোমাদের প্র্যাকটিস, এবারে রেজিস্ট্যান্সের যেরকম তোমরা সার্কিট করেছিলে, রেজিস্ট্যান্সের ক্যাপাসিটেন্সের সার্কিটও সেরকম একই রকম, সিরিজ প্যারালাল এই দুটো মিলে পিওর, আর কম্পাউন্ড আর কমপ্লেক্স। কমপ্লেক্সের এক ধরনেরই সার্কিট আছে, সেটা হলো যদি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ টাইপের থাকে, বুঝতে পারছো তো, সেখানেও গল্প সেম, একই রকম একদম আইডেন্টিক্যাল। যেমন হয় না জনগণ মন অধি যেরকম আছে, পতন অভুদয় বন্ধুর পন্থা, না অরহ তব আহ্বান, তারপরে পতন অভুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবত যাত্রী, জানো না গোটা গানটা শোনোনি? এই জাতীয় ন্যাশনাল অ্যান্থেম যেটা নেওয়া হয়, আর ন্যাশনাল অ্যান্থেমের 5টা স্ট্যান্ডার আছে, ফার্স্ট স্ট্যান্ডারটাই শুধু নেওয়া হয়েছে, আরো 4খানা স্ট্যান্ডার আছে, পরের স্ট্যান্ডার গুলো একই রকম, বুঝতে পেরেছি, একই রকম। ইনস্ট্রুমেন্ট বাজালে বলবে যে টোটাল গানটা গাইলাম, 5বার বাজিয়ে দিলেই হয়ে। এটা পারবে তো সবাই? হ্যাঁ, তাহলে পরের দিনের মধ্যে তোমরা ক্যাপাসিটারের যত রকম সার্কিটস আছে, যত ধরনের ক্যাপাসিটারের সার্কিট, আমি ক্যাপাসিটারের দেখো তোমাদের কিছু মেন্টাল ব্লকস আছে, আটকে যাচ্ছে কিছু কিছু, এই ব্লকস গুলোকে ছাড়ানোর চেষ্টা করছি। এর দুটো জায়গা আমি বাকি রাখলাম, একটা হলো ক্যাপাসিটার চার্জিং ডিসচার্জিং এর একটা জায়গা আছে, আর এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার, তার ডিস্ট্রিবিউশন কিরকম হবে, বুঝতে পেরেছো তো? এই ধরনের প্রবলেমস আছে, এবং ওটাও খুব ধরে ধরে শেখার জায়গা। এই ক্যাপাসিটেন্সটা শেষ করার পরে স্যারের সঙ্গে কথা হচ্ছিল যে একবার তোমাদের সঙ্গে মেকানিক্স নিয়ে ওভারঅল বসার কথা চলছে, টোটাল ওভারঅল মেকানিক্সে একদম কি কি ধরনের সমস্যা আছে, কি কি ধরনের সমস্যাতে তোমরা সমস্যায় পড়ছো, সেগুলো নিয়ে পুজোর আগে একবার বসার আমারও ইচ্ছা আছে। কতটা তৈরি হলো সেটা দেখার জায়গাও আছে। আর পুজোর মধ্যে স্ট্যাট ইলেকট্রিসিটির পরের কোন টপিকসটা যেন স্টার্ট করবো ঠিক করেছিলাম, ম্যাগনেটিক ইফেক্ট করবো। ম্যাগনেটিক ইফেক্টটা কম্পারেটিভলি স্টুডেন্টরা কিছুটা পারে, সমস্যা হয় লাইটে, তার কারণ হলো জিওমেট্রি আছে, ফিজিক্সের টোটালটার একটা রিলেশন আছে ম্যাগনেটিজমের সঙ্গে, ওইখানেও ভেক্টর আছে, মেকানিক্স আছে, এই আছে সেই আছে, সব ও একদম আলাদা, গোয়াল ঘরের মতন, বাড়ির আলাদা হয়ে যায়। ওইখানে গুরুত্ব দিতে গেলে মাঝে মধ্যে ঘরের দরজা থেকে বেরিয়ে গোয়াল ঘরে ঢোকাটা উচিত। সেজন্য ওটা স্যার আছে যেহেতু, এবং তোমাদেরকে নিয়ে যেহেতু ভবিষ্যৎ দেখা,
স্যারের সঙ্গে কথা বলে তোমরা ওটা ঠিক করে নিও, আর আমাকে আগের দিন জানিয়ে দিও, আমাকে তো মুখস্থ করে আসতে হবে কি পড়াবো, ঠিক আছে? আগের দিন জানিয়ে দেবে, আমি ওটা ট্রেনে আসার সময় মুখস্থ করতে করতে আসবো, এসে পড়িয়ে দেবো, ঠিক আছে? এখানেও ক্যালকুলাস আছে, লাইটেও ক্যালকুলাস আছে। হ্যাঁ, লাইটে তোমরা কি ল কি পড়েছো? ল কি পড়েছো? রিফ্লেকশনের ল পড়েছো না? রিফ্র্যাকশনের ল পড়েছো? রিফ্লেকশনের ল আর রিফ্র্যাকশনের ল ফান্ডামেন্টাল ল নয়। ফান্ডামেন্টাল ল হলো ফার্মার্স প্রিন্সিপাল। ফার্মার্ট বলছে লাইট এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে গেলে মিনিমাম পাথ কভার করো, মিনিমাম ইকুইভ্যালেন্ট পাথ। মিনিমাম ইকুইভ্যালেন্ট পাথ হলো মিনিমাম টাইমে পৌঁছানোর জন্য, সব থেকে কম সময়ে পৌঁছানোর ধান্দা থাকে। এবার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সব থেকে কম সময়ে পৌঁছানোর জন্য যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ডিরেক্ট ভিজিবিলিটি থাকে তাহলে স্ট্রেট লাইন ধরে যাবে, আর যদি রিফ্লেক্টেড পাথ ধরে যায় তাহলে সেখানে মিনিমাম সময়ে পৌঁছতে গেলে আই ইকুয়ালস টু আর হলে সময়টা মিনিমাম হয়। এই মিনিমাম পেয়ে গেছো, তার মানে বুঝতে পারছো ও আম তো আর গাছে ধরে না ক্যালকুলাস ছাড়া, সুতরাং ওখানে ক্যালকুলাস লাগে, বুঝতে পারছো? তাহলে ক্যাপাসিটরের পরেও তোমরা ভেবো না যে স্যার এবারে শুধু জিওমেট্রি, এরপরেও ক্যালকুলাস আছে। ওই ল অফ রিফ্র্যাকশন বলো, ল অফ রিফ্লেকশন বলো, ওগুলো ফান্ডামেন্টাল। স্নেলস ল যেটা, ওটাও ফান্ডামেন্টাল ল না। ওই যে লটা তোমরা পড়েছো না স্নেলস ল, মনে পড়ছে? সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে, আর এই রেশিওটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিওর উপর ডিপেন্ড করে। এই যে রুলটা আমরা পড়েছি ওটাও ফান্ডামেন্টাল নয়, ওটাও এই ফার্মার্স মিনিমাম টাইম থিওরি বা মিনিমাম ইকুইভ্যালেন্ট পাথ থিওরি ধরে আছে। তোমরা যখন জিওমেট্রিক্যাল অপটিক্স শিখবে, আমি যখন চেষ্টা করবো আর কি ওটা নিয়ে আলোচনা করার, তখন ওই ঝামেলাগুলো মাথায় রেখে পড়তে হবে, ওখানে গন্ডগোল আছে। আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স জিওমেট্রি ধরে করিনি। এখন পড়েছো জিওমেট্রিক্যাল অপটিক্স? জিওমেট্রি ধরে পড়ুন, পড়েছো? জিওমেট্রিক্যাল অপটিক্স জিওমেট্রি ধরে করোনি সেগুলো? হ্যাঁ, ফর্মুলা ধরে করেছে, ফর্মুলা ধরে। আমি বলছি আমাদের, বললাম না আমাদের সবসময় আমাদের এক্সপার্টিস কিসে আছে? অ্যালজেব্রাতে। আমরা যা পাই সে ঘুরিয়ে অ্যালজেব্রাতে নিয়ে আসার চেষ্টা করি, জিওমেট্রি ট্রিগোনোমেট্রি যা পাই। আর ম্যাথামেটিক্সে আমাদের দম আছে ওই অ্যালজেব্রা ভালো, আর তারপরে কিছুটা ক্যালকুলাস। ওই টেনে এনে হয় ফাংশনে নিয়ে আসবো, নাহলে অ্যালজেব্রাতে নিয়ে আসবো, তারপরে যদি সলভ করা যায় গেল, তাই না? আমরা দেখবে 1/v + 1/u = 1/f মিটার, এই ফর্মুলার উপরে গুরুত্ব দিয়েছি। নিউটনস ইকুয়েশন নিয়ে খুব একটা গুরুত্ব দিই, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের নিউটনস ইকুয়েশন যদি গুরুত্ব দেওয়া হয় আরো ভালো, আরো কাজে লাগে। নিউটনস ইকুয়েশন মানে যদি চলা, নিউটনস ইকুয়েশন। তারপরে লেন্সের কেসে কিছু কিছু জায়গা আছে, লেন্সের জিওমেট্রিক্যালি করতে হবে। ধরো 40 সেন্টিমিটার ডিস্টেন্স অবজেক্ট রাখলে, ধরো 40 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্ট রেখেছি, 40 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্ট রেখে ধরো কত করবো, 4 টাইমস ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়েছে। 40 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্ট রেখেছি লেন্সে, 4 টাইমস ম্যাগনিফাইড রিয়েল অবজেক্ট, রিয়েল ইমেজ তৈরি হয়েছে। তাহলে ফোকাল লেন্থ কত হবে? আমাদের হাতে অস্ত্র কি আছে? ইউ বসাবো, হবে না? এমনি পাতি জিওমেট্রি ধরে করো না। দেখো এটা তো প্রিন্সিপাল অ্যাক্সিস, কি লেন্স জানার দরকার। এখানে অবজেক্ট যদি রাখো কি হবে? এখানে ইমেজ তৈরি হবে। তো দুটো ফর্মুলা, এটা তো গল্প, তাই তো? এটা কত বলেছি? 40 সেন্টিমিটার, তাই না? কি বলেছি? 4 টাইমস ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়েছে। 4 টাইমস ম্যাগনিফাইড মানে গল্পটা হলো এটা যদি এক্স হয়, এটা 4x আছে, এই তো, তাই না? আর কিছু বলা নেই তো, এটা তো গল্প। এবং এখানে আমি কোথাও অ্যালজেব্রার হেল্প নিইনি তো, রিয়েল ইমেজ তৈরি করেছি, রিয়েল ইমিট করেছে ভাই, রিয়েল ইমেজ। আমাকে এই ডিস্টেন্সটা বের করতে বলেছে। এবার ভুলে যাও অ্যালজেব্রা, এটা এক্স হলে এটাও এক্স হবে তো। আচ্ছা, এটা এক্স, এটা যদি 40 হয়, এটা 4x হলে এটা 160 হবে। এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা তো সিমিলার, দেখতে পাচ্ছ না? এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা তো সিমিলার,
তাহলে এটা এক্স, এটা 4x, তাহলে এটা 40 হলে এটা 160 হতে আপত্তি কি আছে, তাই না? ভুলে যাও। এই ট্রায়াঙ্গেল দুটো তো সিমিলার, এই যে ট্রায়াঙ্গেল দুটো পেয়েছো, এই ট্রায়াঙ্গেল দুটো তো সিমিলার, তাহলে এর বেসের রেশিও কত হবে? 1:4 হবে। তাহলে এই ডিস্টেন্স টুকুনি কত হবে? 160 ইন্টু 1/5 মানে কত? 32 সেন্টিমিটার। এটা কি অ্যাকচুয়ালি? ফোকাল লেন্থ। লেন্সের ফোকাল লেন্থ 32 সেন্টিমিটার। জিওমেট্রিক্যালি বের করা। আমরা কি করেছি? ম্যাথমেটিক্যালি করেছি, আমি জিওমেট্রিক্যালি করে দিলাম। কেন এরপরে 30 কেন করছো? 160/5। এটা করার প্রসেস কিন্তু 160 কে 5 দিয়ে ভাগ করবে না, উপরে নিচে 2 দিয়ে গুণ করবে। তাহলে এটা আর 0 কেটে গেলে 32 হবে। সবসময় পদ্ধতিগতভাবে যেন ভুল না হয়, স্ট্র্যাটেজি, প্রত্যেকটা স্টেপে স্ট্র্যাটেজি খাটাতে হবে। বোঝা গেল? এই যে এখানে কি লেন্স এঁকেছি জানি না, কি লেন্স এঁকেছি, শুধু জানি ভাই ফোকাস পজিটিভ সাইডে আছে, তাহলে শিওর কনভেক্স। আমরা নতুন ভাবে শিখবো জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স বেশিরভাগ চেষ্টা করবো যাতে জিওমেট্রি দিয়ে করায়, জিওমেট্রিক্যাল অপটিক্স। এবং ওই শেখার মেন্টালিটিটা যদি থাকে, কখনো এটা ভেবো না স্যার আমাকে কি জিওমেট্রিক্যালি সলভ করতে হবে অঙ্ক। আমি বলছি না, আমি বলছি যদি জিওমেট্রি দিয়ে সলভ করো তাহলে 200% সাইন কনভেনশনে গন্ডগোল হবে না। বুঝতে পারছো? তোমরা খেয়াল করে দেখবে তোমাদের অপটিক্সের একমাত্র গন্ডগোল আছে সাইন কনভেনশন, আছে না? চ্যাপ্টারটাতে সাইন কনভেনশনে অসুবিধা আছে। আবার প্রথম থেকে শুরু করবো আমরা, চাপ নেই কোনো। পরের দিন ক্যাপাসিটার শেষ করে নেবো, ক্যাপাসিটার শেষ করার পরে আমরা অপটিক্স ধরবো, ঠিক আছে? স্যারকে একটু পটিয়ে দেবো। স্যার বলেছে ইলেকট্রোম্যাগনেটিজম